তো আজকে আমরা শুরুতে যেটা দেখব সেটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের লাইফ সাইকেল। একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আসলে কীভাবে কাজ করে সেটা আমাদের একটু জানা দরকার আছে। তো শুরুতে যেভাবে কাজ করে এখানে একটা ফ্লো চার্ট দেওয়া আছে, আমরা ফ্লো চার্টটা দেখে মোটামুটি বুঝতে পারছি যে এটা একটার পর একটা কাজ করে। তো শুরুতে দেখেন একটা অ্যাক্টিভিটি স্টার্ট হয় যখন আমরা একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনকে আমাদের মোবাইলে রান করি বা কোনো ভার্চুয়াল ডিভাইসে যেখানেই রান করি, আমরা যখন লঞ্চারে ক্লিক করি, লঞ্চারে ক্লিক করার সাথে সাথেই সে একটা অ্যাক্টিভিটিকে স্টার্ট করে। এবং অ্যাক্টিভিটির কোন জায়গাটাকে সে স্টার্ট করে, অ্যাক্টিভিটির অন ক্রিয়েট মেথডটাকে সে স্টার্ট করে। আমি পার্ট বাই পার্ট এগুলোকে দেখাবো কোডের মধ্যে যে কোন জায়গাটা কি এবং কোথায় কোন জিনিসটা থাকা জরুরি। তো আমরা অন ক্রিয়েটটা 100% অলওয়েজ ইউজ করি। অন রিজিউম, অন পজ এই ধরনের মেথডগুলোকে সবসময় ইউজ করি না, মানে এই মেথডগুলো সবসময় আমাদের দরকার হয় না। বাট মানে আমাদের অ্যাপ্লিকেশনের চাহিদা উপর ডিপেন্ড করে আমরা এটাকে ব্যবহার করব কি করব না সেটা আমাদের ডিপেন্ড করবে। তো অন ক্রিয়েট হওয়ার পরই অন ক্রিয়েটের মধ্যে আবার আমরা আরও চাইলে কিছু কাজ করতে পারি, সেটা হচ্ছে অন রিজিউম, অন পজ। আমরা চাইলে একটা অ্যাক্টিভিটিকে পজ করে দিতে পারি, পজ করে দিয়ে সেটাকে আবার রিজিউম করতে পারি। এবং আমরা দুইটা স্টেট থেকেই আবার চাইলে সেটাকে, যেমন দেখেন পজ যদি আমরা করি সেটাকে আমরা আবার রিজিউম করতে পারি। তার মানে কি, পজ না করলে রিজিউম দরকার হচ্ছে না, কিন্তু মাথায় রাখবেন এই ব্যাপারটা। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে কি, আমরা যখন আবার রিজিউমে ক্লিক করি তখন আবার সেই অ্যাক্টিভিটিটা রান করতেছে। এটা খুব সিম্পল কিছু তথ্য আর কি, জাস্ট একটু বলে রাখা জানার জন্য রাখি। যাই হোক, তারপর হচ্ছে অন স্টপ মেথড, যে আমাদের এই অ্যাপটা স্টপ হয়ে গেলে বা আমাদের এই একটা অ্যাক্টিভিটি স্টপ হয়ে গেলে কি হবে, আমরা কি ব্যাক করব নাকি আমাদের পুরো অ্যাপটাকে আমরা বন্ধ করে দিব, এই জিনিসটা ডিপেন্ড করে এই অন স্টপ মেথডের উপরে। বাই ডিফল্ট অন স্টপ মেথড যেটা করে সেটা হচ্ছে আগের অ্যাক্টিভিটিতে ফেরত চলে যায়। কিন্তু আপনি যদি এটাকে কাস্টমাইজ করেন যে আমি চাচ্ছি অন স্টপ, যেমন ধরেন আমরা যখন শেয়ার ইট ইউজ করি, শেয়ার ইট ইউজ করলে যেটা হয়, আমরা যখন ব্যাক করি সে আমাদেরকে বলে প্রেস, মানে দুইবার প্রেস করো। দুইবার প্রেস করলে কী করি, সেটা থেকে আমরা ব্যাক করতে পারি, তার আগে কিন্তু আমরা ব্যাক করতে পারি না। সো এই ধরনের ব্যাপারগুলোকে আমরা এই অন স্টপের মধ্যে আমরা জমা করে রাখবো। অন ডেস্ট্রয়, যদি আমরা এই কিছু ডেস্ট্রয় মেথড আছে, যে যদি আমরাকে এটাকে ডেস্ট্রয় করে ফেলি তাহলে কী ঘটতে পারে সেটাও আমরা এখানে বলে দিব। অ্যান্ড সবার শেষে যে অ্যাক্টিভিটিটা টার্মিনেট করবো, মানে আমাদেরকে এই অ্যাক্টিভিটির লাইফ সাইকেলটাকে আমরা অফ করে দেবো আর কি। সো এই একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন মোটামুটি এই লাইফ সাইকেলে চলে আর কি। এখানে আমরা যেটা সম্পর্কে জানবো, এখানে আমি টিউটোরিয়ালস পয়েন্ট থেকেই দেখছি, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউআই লেআউটস। সো ইউআই বলতে আমরা বুঝছি তো ইউজার ইন্টারফেস। তার মানে আমরা যেই ইউজার ইন্টারফেসটা আমরা দেখি বা আমরা যেই কাজগুলোকে করব, আমাদের পারপাস অনুযায়ী আমাদেরকে অনেক সময় অনেক ধরনের লেআউট এখানে ইউজ করতে হবে। তো কিছু লেআউট আমি এখানে দেখাচ্ছি। সো মাদার যে লেআউটটা আছে সেটাকে বলা হচ্ছে লিনিয়ার লেআউট। এই লিনিয়ার লেআউটের মধ্যে আবার আমাদের রিলেটিভ লেআউট আছে। লিনিয়ারের মধ্যে চাইলে আমরা আবার লিনিয়ার নিতে পারবো। তারপর হচ্ছে গিয়ে অ্যাপ অ্যাক্টিভিটি লেআউট, এই ধরনের কিছু অ্যাক্টিভিটিস এখানে থাকে। সো এই লেআউটগুলো আমাদেরকে এক একটা, যেমন যে দেখেন এখানে দেওয়া আছে লেআউটগুলোর লিস্ট, যে লিনিয়ার লেআউট, রিলেটিভ লেআউট, টেবল লেআউট, অ্যাবসোলেট লেআউট, ফ্রেম লেআউট, লিস্ট ভিউ, গ্রিড ভিউ। তো মোটামুটি 8 ধরনের লেআউট আমাদের এখানে আছে। সো এই 8 ধরনের লেআউট আমরা আমাদের প্রয়োজন অনুসারে যখন যেটা দরকার হবে ঠিক তখন সেটাকে ব্যবহার করব। মানে হচ্ছে আমরা ডিজাইনটা যদি আমি খুব যখন আমরা কি বলে যে একটা আমরা চাচ্ছি যে আমাদের কন্টেন্টগুলো উপর থেকে নিচে শুধু নামতেই থাকবে। সো এই ধরনের লেআউট যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা রিলেটিভ এবং লিনিয়ার দুইটা যে কোনো একটাকে ব্যবহার করতে পারি। আবার লিনিয়ারের মধ্যে কিছু ভাগ আছে আর কি, লিনিয়ারকেও আমরা আবার দুইটা ওরিয়েন্টেশন দিতে পারি। ওরিয়েন্টেশন বলতে আসলে বোঝাচ্ছি যে এটাকে আমরা উপর থেকে নিচ পর্যন্ত সাজাবো না বাম থেকে ডান দিক পর্যন্ত সাজাবো, সেই ধরনের ইনস্ট্রাকশনগুলো আমরা এই লিনিয়ার লেআউটে দিতে পারি। খুব সিম্পলি যদি আমরা চিন্তা করি যে আমরা পাশাপাশি দুইটা ছবি ব্যবহার করতে চাচ্ছি, তো পাশাপাশি যদি আমাদেরকে দুইটা ছবি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই লিনিয়ার লেআউটের মধ্যে চলে যাব এবং লিনিয়ার লেআউট থেকে কিন্তু আমরা এই ইনস্ট্রাকশন দিয়ে দেব যে আমাদের যে পিকচারগুলো আছে সেই পিকচারগুলোকে আমরা পাশাপাশি। তো এই ধরনের কিছু লেআউট সম্পর্কে আমরা জানবো এবং চেষ্টা করব সেই লেআউটগুলোকে একটু একটু করে ব্যবহার করে দেখতে যে এটার কোনটার কাজ কিভাবে বা কেমন হয় সেই জিনিসটা আমরা জানবো। সো এখন আমরা ডিজাইনগুলো সম্পর্কে একটু দেখবো। সো আমরা গত ক্লাসে দেখেছি যে আমাদের ইউআই ডিজাইনটা কোথা থেকে আমরা কন্ট্রোল করি। সো আমি চলে যাচ্ছি রেস মানে রিসোর্স নামের ফোল্ডারটার মধ্যে।
এই ফোল্ডার থেকে আমি সরাসরি চলে যাচ্ছি লেআউট এই ফোল্ডারটার মধ্যে, তারপরে আমি চলে যাব অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সএমএল, এই ফাইলটাকে আমি ইউজ করব। তার মানে এটাই হচ্ছে আমাদের ডিজাইন ফাইল, যেখানে আমরা ডিজাইন করলে ও অটোমেটিক কিছু কোড আমাদের জন্য লিখে দিবে যদি আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করি। আর যদি আমরা লিখে করি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে লিখে লিখে কাজগুলো করতে হবে। সো আমি যেটা করব, আমি আসলে পছন্দ করি যেটা লিখে করাটা, বিকজ লিখে করলে আপনি আসলে মেন্টালি একটু স্যাটিসফাই থাকতে পারেন যে আপনার কোডটা কেমন হচ্ছে বা কোনো ভুল হচ্ছে না, এটা মোটামুটি কনফার্ম হওয়া যায়। তো আমি যেটা করব, আমি স্প্লিট উইন্ডো নিয়ে নিব। স্প্লিট উইন্ডো নিয়ে আমি যেটা করব, আমি পাশের ডিজাইনটাকে রাখবো এবং তার সাথে সাথে আমি চেষ্টা করব কাজগুলো করতে। আচ্ছা, তার আগে জাস্ট আমি একটু চেক করে আসি আমার কালারের মধ্যে দু একটা কালার আছে কিনা, অ্যাটলিস্ট ব্ল্যাক কালারটা আছে কিনা। হ্যাঁ আছে, ফাইন। সো আমি এখানে ব্ল্যাক কালারটাকে চয়েস করে নিলাম, আমি আবার সেই লেআউটে চলে যাচ্ছি। আচ্ছা, তার আগে একটা ছোট্ট কাজ আমরা একটু একটা ব্যাপার দেখে নিতে পারি, সেটা হচ্ছে আমরা যে জাভা ফাইলটার সাথে আসলে এটাকে কানেক্ট, আমরা তো আসলে এই লেআউট ফাইলটা আমরা নিজেরা নেইনি, এটা কিন্তু অটোমেটিক চলে এসেছে। তো এইটার সাথে এই জাভার সম্পর্কটা কোথায় বা কীভাবে এই দুইটার সাথে সম্পর্ক হয়েছে সেটা জাস্ট আমরা একটু চোখ বুলাবো। তো আমি এই জন্য মেইন অ্যাক্টিভিটি যেটা জাভা ফাইল, ওই ফাইলটাকে আমি একটু ওপেন করলাম। ওপেন করে দেখেন এই যে এইখানে কিন্তু লেখা আছে আর ডট লেআউট ডট অ্যাক্টিভিটি। আর বলতে আসলে রিসোর্স ফোল্ডারকে মিন করে। এই যে রিসোর্স ফোল্ডার, এটাকে পুরাটাকে বড় হাতের আর দিয়ে মিন করা হয়। তো ডট দেওয়া মানে হচ্ছে আর এর মধ্যে বা আর এর ভিতরে যাওয়া। সো আমরা আর ফোল্ডারটার ভিতরে গেলাম, গিয়ে ওখান থেকে আবার লেআউট নামে একটা ফোল্ডারকে খুঁজে পেলাম, যেটা হচ্ছে যে এইটা আমি মার্ক করলাম এখানে। দেন আমি আবার ডট দিলাম। ডট দিলাম মানে আমি চাচ্ছি লেআউট ফোল্ডারের ভিতরে কি আছে সেটা দেখতে। তো তখনই আমি দেখছি যে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সএমএল নামে একটা ফাইল আছে, যেই ফাইলটাকে আমরা এখানে কানেক্ট করে নিয়েছি। তার মানে হচ্ছে আমরা এই কোডের সাথে এই ডিজাইনটাকে রেজিস্টার করে নিয়েছি, যেন এই ডিজাইনটা আমরা ওই কোড থেকে কন্ট্রোল করতে পারি। ওকে, সো আমরা যদি মাঝে সাঝে ইউটিউবে কিছু ভিডিও টিডিও দেখি, দেখবেন সেখানে ওরা জাভা ক্লাসটাকে আলাদা নেয়, এক্সএমএলটাকে আলাদা নেয়, নিয়ে দুইটাকে ওইভাবে কানেক্ট করে নেয়। সো আমি যেহেতু এই কানেক্টটা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও নিচ থেকে করেই দেয়, এই জন্য এই কানেক্টটাকে আমি আর ম্যানুয়ালি করছি না, কারণ ম্যানুয়ালি করলে মাঝে মাঝে কিছু প্রবলেম অ্যারাইজ করে, যে প্রবলেমগুলোকে সলভ করতে হলে আমাদের মোটামুটি পুরো কোডকে কেটে আবার নতুন করে আনতে হয়। এই ভয়টা থেকে আমরা দূরে থাকার জন্য আমি যেটা করলাম, আমি অটোমেটিক যেভাবে ক্রিয়েট হয় সেটাকে, সেই সিস্টেমটাকে এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করছি। আচ্ছা, আমি তাহলে এই উইন্ডোটাকে একটু সরিয়ে দেই। তার আগে আমি একটু কাজ করি, আমি ফন্ট সাইজটাকে একটু বড় করে নেই। সো এডিটর ফন্ট, এখানে ফন্ট সাইজ 13 আছে, আমি এটাকে 16/18 করে নিচ্ছি, একটু বড় হোক। আর কিছু দরকার নেই, আমি জাস্ট অ্যাপ্লাই করে ওকে করে নিলাম, যেন আপনি একটু বড় কোড দেখতে পান। হ্যাঁ, তো আমি যেটা করলাম, এই পার্টটুকুকে আমি আপাতত অফ করে রাখলাম, আমি এখানে কোড করব, আর এই জায়গাটার মধ্যে সেটার আউটপুটটা কি হবে সেটা আমরা এখানে দেখব। তো শুরুতে আমরা যে কাজটা করছি একটু খেয়াল করবেন, খুব মনোযোগ দিবেন, সবাইকে আমি রিকোয়েস্ট করছি। প্রথমে আমরা এই কনস্ট্যান্ট এই লেআউটটাকে ফেলে দিব। বাই ডিফল্ট এই কনস্ট্যান্ট লেআউট নিয়ে এটা ওপেন হয় অলওয়েজ। হ্যাঁ, তো আমরা করব কি, এই লেআউটটাকে ফেলে দিব, ফেলে দিয়ে আমরা এখানে একটা লিনিয়ার লেআউট নিব, অথবা চাইলে আমরা রিলেটিভ লেআউট নিতে পারি, তার ভিতরে আমরা লিনিয়ার লেআউট দিতে পারি। তো আমি আচ্ছা রিলেটিভ লেআউট নিয়ে আমরা কাজ করি। সো আমি নিলাম রিলেটিভ লেআউট, আর লিখলাম, লিখার পরে দেখেন আমাকে সাজেস্ট করছে, আমি জাস্ট নিয়ে নিলাম। মজার ব্যাপার হচ্ছে HTML এর মতো বা ব্রেকেটস যখন আমরা ইউজ করছি তখন আমরা দেখেছি এক প্রান্ত যখন আমরা লিখি অন্য প্রান্ত অটোমেটিক হয়ে যায়। সো এখানে কিন্তু আমরা এক প্রান্তে লিখেছি, অন্য প্রান্ত কিন্তু সেই অনুযায়ী ঠিকঠাক হয়ে গিয়েছে। ওকে, আচ্ছা। সো এবার আমরা যেটা করব, সো এইটা হচ্ছে আমাদের যেটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের এই ফুল ওভারঅল যে অ্যাক্টিভিটিটা আছে সেই অ্যাক্টিভিটিটার হেডার ফাইল বলা যেতে পারে, এবং এখান থেকেই আমরা এই পুরোটাকে কন্ট্রোল করব। সো কীভাবে কন্ট্রোল করব বা কী ধরনের কন্ট্রোল করব সেটার জন্য শুরুতে আমি যেটা করতে চাচ্ছি, আমরা একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাচ্ছি। এটার জন্য স্পেসিফিকটা একটা কালার ইউজ করব, যেন আমরা বুঝতে পারি এটা কী ব্যাকগ্রাউন্ড বা কী মানে কোনটা আমরা ব্যবহার করছি। সব ব্যাকগ্রাউন্ডটাকে ইউজ করার জন্য আমরা যেটা করব, দেখেন এই ব্র্যাকেটের মধ্যে কিন্তু আমাকে কাজ শেষ করতে হবে। এই যে এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেটের মধ্যে, তার মানে এই না যে আপনি এখানে এটার মধ্যে মানে এটার ভিতরে ঢুকে এডিট করা শুরু করবেন। আর একটা কথা খেয়াল করেন, এখানে যে জিনিসটা লেখা আছে এটা হচ্ছে XML NS, মানে হচ্ছে নেম স্পেস। আমি আবারও বলছি, XML NS মানে হচ্ছে XML নেম স্পেস।
এটা বলতে পারেন স্যার এটা আবার কি জিনিস? আমরা যখন জেএসপি করেছিলাম তখন মনে আছে কিনা আমি জানি না, আমরা জেএসপি জেএসটিএল কোর এমন কিছু লাইব্রেরি নিয়েছিলাম এবং ওইখানে আমরা নেম হিসাবে পি, নেম হিসাবে কেউ সি, এই জিনিসটা আমরা ব্যবহার করেছিলাম। ঠিক এইখানেও আমরা এই একই কাজ করছি। আমরা এই পুরো লাইব্রেরিটাকে, এটা একটা লাইব্রেরি ইউআরএল, এই পুরো লাইব্রেরিটাকে আমরা একটা ভেরিয়েবল দিয়েছি যেটার নাম হচ্ছে অ্যান্ড্রয়েডস। সো এখন বলতে পারেন স্যার আমি যদি অ্যান্ড্রয়েডটাকে চেঞ্জ করে অন্য কিছু দিই তাহলে চলবে? 100% চলবে। আপনি চাইলে এখানে এও লিখতে পারেন। যদি আপনি এখানে এ লিখেন তাহলে আপনার এই যেখানে যেখানে অ্যান্ড্রয়েডস কথাগুলো আছে সেই কথাগুলো এ হয়ে যাবে। এবং খেয়াল করেন টুলসের জন্য আমরা একটা লাইব্রেরি ইউজ করেছি, APP অ্যাপ, এই কথাটার জন্য আমরা একটা লাইব্রেরি ইউজ করেছি। এবং এই অ্যান্ড্রয়েড কথাটা, এই লেআউট কথাগুলো, যে লেআউটটা কেমন হবে, এগুলো কিন্তু আবার এই লাইব্রেরির ভিতর থেকে আমরা পাচ্ছি। তার মানে বাই ডিফল্ট কিন্তু এখানে অনেকগুলো লাইব্রেরি আমরা শুরু থেকেই অ্যাটাচ করে রাখছি। সো আমি বললাম যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেবো। সো ব্যাকগ্রাউন্ড মানে কালার চেঞ্জ করবো। সো আমি যেহেতু বলছি ফুলটাকে কন্ট্রোল করবো, তাহলে আমাকে অবশ্যই কাজটা করতে হবে এই জায়গাটার মধ্যে এসে। সো এখানে এসে আমি একটু জায়গা করে নিলাম, যে কোনো জায়গা মানে শেষে করলেই হবে। সো আমি এখানে লিখছি সেভ ব্যাকগ্রাউন্ড। সো এই যে চলে এসেছে দেখেন অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড, কারণ এটা হচ্ছে অ্যান্ড্রয়েড লাইব্রেরি থেকে নিচ্ছে বলে অ্যান্ড্রয়েড কথা দেখাচ্ছে। তার মানে এই যে শুরু যে লাইব্রেরিটা আমরা এখানে মার্ক করে রেখেছিলাম সেই লাইব্রেরিটা এখানে চলে এসেছে। সো আমরা এখানে যদি চাই সরাসরি কালার কোড দিতে পারবো, আমরা যদি চাই এখানে সরাসরি একটা ইমেজ অ্যাটাচ করতে পারবো। সো আমি দেখাচ্ছি কীভাবে কালার কোড দিব এবং কীভাবে ইমেজ অ্যাড করবো, দুইটাই আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট একটু দেখবেন। সো প্রথমে আমি একটা কালার কোড অ্যাটাচ করতে চাচ্ছি। সো আমি যেটা করব, আমি একটা কমন কালার দিয়ে যাই। আমরা জানি এই 00 মানে হচ্ছে ব্ল্যাক কালার। সো চলে আসলো ব্ল্যাক কালার। আমি কিন্তু কালারটাকে চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমরা যে কাজটা করব, আমি এই ব্ল্যাক কালার, এই যে প্যানেল থেকে জাস্ট ডাবল ক্লিক করলাম, করলেই দেখেন আমার জন্য কালার স্কিমটা ওপেন হয়ে গিয়েছে। সো এইখান থেকে আমি চয়েস করে আমার কালার নিতে পারি, অথবা এই রিসোর্স থেকে আমি কালার নিতে পারি। তো আমি কাস্টম থেকেই কালার নেব, রিসোর্স থেকে নেব না বলেই আমি এখানে এসেছি। সো এখানে দেখেন অনেকগুলো কালারেরও আবার কিছু ভ্যারিয়েশন আছে। সো আমরা একটু ভ্যারিয়েশন নিলাম, নিয়ে এসে আমি একটু অ্যাশ টাইপের কোনো একটা কালার নিতে চাচ্ছি। সো এইটা দেখতেছি কেমন লাগতেছে কোনটাতে। হ্যাঁ, এগুলো তো বেশি লাইট কালার, পচা পচা লাগবে। আচ্ছা, এইগুলোকে আমরা একটু হালকা করে দেখতে পারি। আচ্ছা, নিলাম একটা কালার, যাই হোক একটা পচা কালারই নিয়ে নিছি। সো দেখেন অটোমেটিক কিন্তু কালার কোডটা চেঞ্জ হয়ে গিয়েছে এখানে। হ্যাঁ, তো আমরা দেখতে পেলাম খুব সহজেই আমরা এটাকে কালার করতে পারছি। বাট একটা জিনিস দেখাচ্ছি আমি শুধু ডিজাইনে এসে, আমি একটু জুম করে নেই, জুম এইখান থেকে, এবং এটাকে আমি একটু টেনে দেখাচ্ছি। খেয়াল করেন এখানে লেখাগুলো একদম লেগে লেগে গিয়েছে, এটা দেখতে খুব পচা লাগছে। সো এটাকে আমরা যেটা করব, আমরা যেমন HTML একটু প্যাডিং ব্যবহার করতাম, এখানেও আমরা একটু প্যাডিং ব্যবহার করব। সো এখানে আমি লিখছি প্যাডিং। সো প্যাডিং কিন্তু আমি কোনো দিক লিখিনি, আমরা জানি 4 দিকের প্যাডিং লেখা যায়, লেফট রাইট টপ বটম। আর যদি শুধু প্যাডিং লিখে আমি যে নাম্বারটা দেবো বা যেই ভ্যালুটা দেব, সেই ভ্যালুটা কিন্তু অটোমেটিক 4 দিককে মিন করবে। সো আমি চাচ্ছি চারোদিকেই সেম প্যাডিং দিতে। সো যেখানে আমি দিয়ে দিলাম 10 SP বা 10 DP। সো SP দিয়ে দিলাম। আমি এটাকে একটু সেভ করলাম, সেভ করে আবার আমি ডিজাইন মোডে আসতেছি। এবার একটু খেয়াল করেন, দেখেন এবার কিন্তু কর্নার থেকে অনেকটুকু জায়গা ছেড়ে দিয়েছে, উপর থেকে কিছু জায়গা ছেড়ে দিয়েছে। এখন কিন্তু লেখাটা পড়তে ভালো লাগবে আগের তুলনায়, যার কারণে আমরা একটু প্যাডিং দিয়ে নিলাম এখানেও। সো দেখেছেন তো, কোড লিখে করার মজাটা আসলে অনেক মানে একটু অন্যরকম। আচ্ছা, এবার আমরা যেটা করব, আমরা একটা ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার অ্যাটাচ করতে চাচ্ছি। স্যার পিএসটা কি? পিএসটা আমরা তো দিতাম আগে, এই পিএস আমরা একটা পিকচার ইউজ করব ভাবছি এখানে। সো একটা পিকচার ইউজ করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা একটু গুগলে যেতে পারি, গিয়ে আমি একটা অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম। অনেকগুলো সুন্দর সুন্দর ইমেজ চলে এসেছে। আমরা একটু যাই, সে ধরেন আমরা চাচ্ছি এই ইমেজটাকে ব্যবহার করব, ভালো লাগতেছে দেখতে নাকি? সো এটা নিয়ে নিলাম, রাইট ক্লিক, আমি সেভ করছি এটাকে আমার ডেস্কটপেই। আমি বলেছিলাম যখন আমরা একটা ইমেজ নিব, ইমেজের মধ্যে যেন কোনো বড় হাতের অক্ষর না থাকে, এটা মাথায় রাখতে হবে। সো আমি এই জন্য নাম দিলাম ছোট হাতের ব্যাকগ্রাউন্ড
ডটটা মুছে দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড পিএনজি নিয়ে নিয়েছি। তো আমি এটাকে ডেস্কটপেই রাখলাম, সেভ করলাম। এটাকে আমি কোথায় নেব, কিভাবে এটাকে আমি ওখানে ইউজ করব সেটা আমি দেখছি। সো এখান থেকে আমি রাইট ক্লিক করছি, কপি করছি, করে আমরা প্রজেক্ট ফোল্ডারে যাচ্ছি, গিয়ে এখান থেকে আমরা রিসোর্স ফোল্ডারে যাব। আমি বলেছিলাম এই ধর রিলেটেড যত ইমেজ আসবে সবগুলো ইমেজ আমরা ড্রয়েবলের মধ্যে রাখবো। সো ড্রয়েবলে রাইট ক্লিক করে আমি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। ও আমাকে স্যালার ট্যালার দিবে, দেখ, জাস্ট ওকে করে দিলাম। নাম টাম ঠিক আছে কিনা চেক করতে দিল, জাস্ট ওকে, ডান। সো পিকচার অলরেডি আমাদের প্রজেক্টে চলে এসেছে, আমি এটাকে অফ করে দিলাম। এবার আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিতে। সো আমি এটাকে ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে আমি দিচ্ছি @drawable। ড্রয়েবলের মধ্যে এই যে অলরেডি আমাকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখাচ্ছে এখানে, আমি জাস্ট এন্টার করে দিচ্ছি এবং আমি শুধু ডিজাইন মোডে যাই। এটাকে আমি একটু জুম আউট করি, দেখেন আমাদের স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। সো কত সহজে আমরা চাইলে এটাকে চেঞ্জ করে নিতে পারি। আচ্ছা ফাইন। সো এবার আমরা আবার করে যাচ্ছি, আমাদের ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গিয়েছে, আমাদের প্যাডিং দেওয়া হয়ে গিয়েছে, মোটামুটি হেডিংয়ের কাজ আমরা শেষ করে ফেলেছি। হেডিংয়ের তেমন কোনো কাজ আমাদের আর নাই। বাট এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে এই লেখাটাকে ফেলে দেব। লেখাটাকে ফেলে দিয়ে জাস্ট আমি এবার লেআউটগুলোকে মানে লিনিয়ার লেআউট ইউজ করব এটার ভিতরে এনে। তো লিনিয়ার লেআউটকে কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে তার ওরিয়েন্টেশনগুলোকে মেন করতে হয়, সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখার চেষ্টা করছি। তো এই জন্য আমি কি করলাম, এই টেক্সট লেআউটটাকে চাইলে ফেলেও দিতে পারি, চাইলে কমেন্টস করে রাখতে পারি। আচ্ছা আপাতত কমেন্টস করে রাখলাম। সো আগের মতোই কন্ট্রোল ধরে স্ল্যাশ ক্লিক করলে অটোমেটিক কমেন্টস হয়ে যায়, আবার সবগুলোকে ধরে কন্ট্রোল ধরে স্ল্যাশ করলেই আবার আনকমেন্ট হয়ে যাবে। তো এবার আমি যেটা করব, এটার মধ্যে আমি লিনিয়ার লেআউট নিচ্ছি, লিনিয়ার লেআউট। এটাকেও দিচ্ছি ম্যাচ প্যারেন্ট, ম্যাচ প্যারেন্ট দুইটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি শেষ করে দিলাম। তার মানে আমি পুরো উইন্ডো জুড়েই আমি এটাকে নিয়ে নিয়েছি। আচ্ছা আমি একটু পর এটা সম্বন্ধে একটু এক্সপ্লেন করছি যে ম্যাচ প্যারেন্ট আর র্যাপ কনটেক্সটের মধ্যে পার্থক্যটা কি। তার আগে যেটা করব সেটা হচ্ছে আমি এটার মধ্যে একটা ওরিয়েন্টেশন দিব। সো ওরিয়েন্টেশনে যে ORI লেখার সাথে সাথে ওরিয়েন্টেশন দিয়ে দিয়েছে। সো আমরা জানি আমাদের ওরিয়েন্টেশন বাই ডিফল্ট দুইটাই থাকে মাত্র, হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে হচ্ছে উপর থেকে নিচে নামবে, হরাইজন্টাল মানে হচ্ছে বাম থেকে ডানে যাবে। সো আমরা শুরুতে এটাকে ভার্টিক্যাল ওরিয়েন্টেশন রেখেই এটাকে আমরা অফ করছি। আরেকটা ব্যাপার খেয়াল রাখবো, আমরা এটাকে এইভাবে অফ করব না, হ্যাঁ, আমরা এটাকে অফ করব নিচের দিকে এনে, এইভাবে অফ করব। কজ আমাদের উদ্দেশ্য হচ্ছে এটার মধ্যে আমরা বেশ কিছু কন্টেন্ট লিখব। ওকে, আচ্ছা। তো এইবার আমি সেই টেক্সট ভিউটাকে উপরে তুলে নিয়ে আসি, আনকমেন্ট করলাম, কাট করলাম, এটাকে আমি এখানে নিয়ে আসতেছি। সো দেখেন অলরেডি লেখাটা আগের মতোই আসতেছে। সো বলতে পারেন স্যার পার্থক্য তো কিছুই হলো না, শুধু শুধু লিনিয়ার লেআউট কেন নিলাম? হ্যাঁ স্যার, কোনো পার্থক্যই হয় না, আসলে পার্থক্য করার মতো কোনো কাজ আমি আসলে এখনও করিনি। আচ্ছা আমি যদি একটা কাজ করি, এখানে একটা ইমেজ নিতে চাচ্ছি, একটা ছোট একটা ইমেজ আমরা আগে নিয়ে নিই, গুগলের কাছ থেকে একটা ছোটোখাটো একটা ইমেজ নিয়ে নিই। সে আমরা এই ইমেজটাকে নিলাম, এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি, এটা একটা নাম দিয়ে নিই, এটা জেপিজি তো অ্যান্ড্রয়েড এটাকে আমি ডেস্কটপেই রাখলাম। আচ্ছা এই যে এখানে তো সুন্দর ইমেজ ছিল, ধরো আমরা সুন্দর ইমেজ আছে আমাদের ডেস্কটপে, আমরা ওইটাই নিয়ে নিচ্ছি। সো এখান থেকে আমরা এই যে একটা পাখির ইমেজ নিলাম, সো কপি দিলাম, ঠিক আগের মতোই আমরা রেসে গিয়ে ড্রয়েবলে রেখে দিব, এটাকে পেস্ট করব। নামটা অনেক বড় আছে হয়তো, আবার নামটাকে আমরা ছোট করে নিব। সো নামটা এখানে লিখে দিলাম সে বার্ড অ্যান্ড দেন ওকে। আচ্ছা আমি আরেকটা কাজ করি, আরও একটা ছবি নিয়ে নিই, আমরা দুইটা ছবি একসাথে নিয়ে নিচ্ছি। দেখি আরেকটা সুন্দর ছবি কি আছে এখানে, এটা ডিজাইনের ছবি আছে, আমরা এটাকে নিয়ে নিলাম, এটাকে এখানে রেখে দিচ্ছি। ওকে, সো এটার নাম হচ্ছে গিয়ে আমি ডিজাইন দিলাম, সব স্মল লেটারে, মাথায় রাখবেন, হ্যাঁ, ক্যাপিটাল লেটার দিলে ওকে খুঁজে পাওয়া যাবে না, ওকে করে দিলাম। আচ্ছা সো এটা হয়ে গেল এখানে। হ্যাঁ আমি চাচ্ছি একটা এই দুইটা ইমেজকে পাশাপাশি বসাতে, তার মানে একটা ইমেজ থাকবে বাম দিকে, একটা ইমেজ থাকবে সে ডান দিকে, পাশাপাশি বসাতে চাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে খেয়াল করবেন। আচ্ছা তার আগে আমি আরেকটা লিনিয়ার লেআউট নেব এবার। সো আমি একটু কাজ করি, এইটাকেই জাস্ট একটু কপি করে নিচ্ছি,
কপি করে নিয়ে টেক্সট ভিউটাকে ফেলে দিচ্ছি, আর ওরিয়েন্টেশনটাকে আমি এবার হরাইজন্টাল করে দিচ্ছি। ফাইন, এবার আমি এটার মধ্যে ইমেজ নিব। সো খেয়াল করেন আমি ইমেজ নিচ্ছি, সরি বড় হাতের আই, ইমেজ ভিউ, এটাকে আমরা দিচ্ছি উইথ, তো আমরা দিচ্ছি র্যাপ কনটেক্সট, এইটাকেও দেবো র্যাপ কনটেক্সট, অ্যান্ড দেন আমরা এটাকে আপাতত শেষ করছি। এবার আমরা ইমেজটাকে এনে দিই। সো ইমেজটাকে আনতে হলে যেটা লিখতে হবে এসআরসি সোর্স, মানে কোন সোর্স থেকে আসবে সেটা থেকে আমার এখানে দিতে হবে। সো এসআরসি লিখলাম, সো অ্যান্ড্রয়েড কোলন এসআরসি চলে এসেছে, আমরা ড্রয়াবলে এসে গিয়েছি। আমি তারপর একটু লিখে দিই, ড্রয়াবলটাই শুধু দেখাবে। সো আমি চাচ্ছি বার্ড আগে আনতে, সো বার্ড ফোল্ডারটা আমি এখানে ফাইলটা পেয়ে গিয়েছি, সো এন্টার, চলে এসেছে, পুরোটা জুড়ে চলে এসেছে। হ্যাঁ, আমরা এটাকে একটু পরে ঠিকঠাক করছি। আমি আরও একটা ইমেজ ভিউ নিব, জাস্ট একটা কাজ, আচ্ছা নিয়ে লিখেই নেই ইমেজ ভিউ। আমি এটাকেও র্যাপ কনটেক্সট, এটাকেও র্যাপ কনটেক্সট রাখলাম, রেখে এসআরসি সোর্স থেকে আমি এবার নেব ড্রয়েবল থেকে আমি নেব ডিজাইন নামে যেটা আছে সেটা ডিজাইন। মজার ব্যাপার দেখেন, আমি কিন্তু অলরেডি দুইটা পিকচার নিয়ে নিয়েছি, এবার দুইটা পিকচার কিন্তু আমাকে দেখাচ্ছে না। আমরা যেটা করব, আমরা এই ইমেজটা যেটা দেখতে পাচ্ছি না সেটাকে এখানে আনার চেষ্টা করব। তো এটার জন্য আমরা প্রথম যে ইমেজটা আছে, প্রথম ইমেজটাকে আমরা চেষ্টা করছি একটা সাইজ দিয়ে দিতে। সো আমরা এখানে দিচ্ছি 150 এসপি এবং হাইটও দিচ্ছি আমি 150 এসপি। ওকে, লেখাটার উপরে চলে গিয়েছে, সেটা আমি একটু পরে কন্ট্রোল করছি। আচ্ছা, তারপরে আমাদের পরের যে ইমেজটা আছে সেটাকে আমরা একই কাজ করি, আমি এই দুইটা লাইন বরঞ্চ কপি করে নিয়ে যাই, নিয়ে জাস্ট এখানে আমি রেখে দিচ্ছি। সো এখন দেখেন দুইটা ইমেজ কিন্তু দুই সাইজের হয়ে গেল, তার মানে আমার রেশিওটা ঠিকমতো ধরেনি। আচ্ছা আচ্ছা, তার আগে একটু কাজ আমরা করে নিই, সেটা হচ্ছে আমরা ওদেরকে একটু নামিয়ে নিই। সো নামানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা চাইলে এই লেআউটে এসেই বটম মার্জিন দিয়ে নিতে পারতাম একটু। সো আমরা একটু বটম মার্জিন দিয়েই নেই, এই যে লেআউট আন্ডারস্কোর মার্জিন বটম, এটা দিয়ে নিলাম। এখানে আমরা ধরেন 10 ডিপি ইউজ করি, আমরা এখানে 10 ডিপিতে হয় নাই, আরও একটু বাড়াতে হবে। সো আমরা এখানে প্রায় 30 ডিপি দিচ্ছি। ও না, সরি ভুল জায়গায় দিচ্ছি, ও পুরো লেআউটকে সরিয়ে দিচ্ছে। তো আমরা এখানে না দিয়ে বরঞ্চ আমরা এটাকে, এই লেআউটটা তো ওর পরপরই আছে। আচ্ছা, তার আগে একটা কাজ করে নিই, দাঁড়ান স্যার, এর জন্য মানে যে ঝামেলাটা করতেছে সেই ঝামেলাটাকে সলভ করে আসি। আমরা উইথটাকে দিয়েছি ম্যাচ প্যারেন্ট, কিন্তু হাইটটাকে আমরা দেব র্যাপ কনটেক্সট। র্যাপ কনটেক্সট মানে হচ্ছে আমাদের টেক্সটটুকু যতটুকু থাকবে, মানে আমাদের মানে লেখা বা এলিমেন্টসটা যতটুকু থাকবে, এটার হাইটটাও ঠিক ততটুকু হয়ে যাবে। এটার মানে, হ্যাঁ, সো এটার মানেই হচ্ছে র্যাপ কনটেক্সট। সো আমি এবার যেটা করব, এটাকে অলরেডি র্যাপ কনটেক্সট করে দিয়েছি, আমি নিচের এই লেআউটগুলোকে একটু ঠিক করার চেষ্টা করি। এইটাকেও আমি দিচ্ছি র্যাপ কনটেক্সট, হাইট ঠিক থাকুক, এটা র্যাপ কনটেক্সট হয়ে যাক। সো এই যে র্যাপ কনটেক্সট হয়ে গিয়েছে এটাও, আর এখানে তো আমরা হাইট টাইট মোটামুটি যা যা করা করেছি। এবার এটাকে একটু নিচে নামানোর চেষ্টা করব। সো নিচে নামাতে হলে আমাদেরকে যেটা করতে হবে, হাইটটাকেও এবার আমরা উইথ তো ঠিক করেছি না, উইথ ঠিক আছে, উইথ ফুল স্ক্রিন থাকুক, হাইট এটা আছে। এবার আমরা যেটা করব, এই পুরো লেআউটটাকে আমরা একটু বটম থেকে নামিয়ে নিয়ে আনবো, টপ থেকে নামিয়ে নিয়ে আনবো। সো এবার আমি টপ মার্জিন দেবো এখানে। সো টপ মার্জিন, টপ, এই যে আমরা পেয়ে গিয়েছি। সো এখানে আমি 25 দেই, দেখি কতটুকু নামে। অনেকটুকু নেমেছে, আর একটু বাড়াতে হবে। 35 হবে না, 45 বা 50 দিয়ে দিলাম, এই তো মোটামুটি কাছে হয়ে গেছে। সো 50 ডিপিতে আমরা এটাকে নামিয়ে নিয়ে আসলাম এখান থেকে, যদিও এটা অনেকটা ওটার মধ্যে চলে গিয়েছে। আচ্ছা, আরও কিছু কাজ আমরা এখানে করতে পারি চাইলে, এই ইমেজের সাইজগুলো। আচ্ছা, আমি এটাকে স্পিনার দিয়ে ডিপি করে দিচ্ছি, এগুলোকে দেখি কি ঘটে। আচ্ছা, এটা পাশে চলে এসেছে যদিও।
তো যাই হোক, আমি আরেকটু জিনিস একটু আরেকটা ব্যাপার একটু দেখিয়ে নিব এখনই, তারপর এগুলো সাইজকে আমরা একটু একটু করে ঠিক করে নেব। এটা একটু গ্রাফিক্স করে ঠিক করে নিলে প্রথমে শুরু থেকে ভালো হয়, যে কারণ নাহলে যদি এখান থেকে আমরা ফোর্স করে যদি কমাতে চাই তাহলে আমাদের কন্টেন্টগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। তো যার কারণে আমি এটাকে আর নষ্ট করতে চাচ্ছি না, জাস্ট আমি একটু লেআউট সম্বন্ধে একটু ধারণা দিব। তো এখানে আমি এবার হরাইজন্টাল না করে এটাকে আমি এবার ভার্টিক্যাল করে দিই, দেখি কি ঘটে আসলে। সো ভার্টিক্যাল যদি আমরা করে দিই, তার মানে ভার্টিক্যাল করে দেওয়া মানেই হচ্ছে আমরা এটাকে বোঝাচ্ছি যে তুমি উপর থেকে নিচে নামবা। আর যখন আমরা এটাকে হরাইজন্টাল করে দেবো তখন সে বোঝাচ্ছে ওই অতটুকু জায়গার মধ্যে, মানে হচ্ছে এই লেআউটের মধ্যে আমি যতগুলো কন্টেন্ট রাখবো, এই যে কতগুলো কন্টেন্ট বলতে আমি বোঝাচ্ছি যে এটা একটা কন্টেন্ট, এটা একটা কন্টেন্ট, এরকম যতগুলো কন্টেন্ট আমি রাখবো এই সবগুলো কন্টেন্টই পাশাপাশি বসতে থাকবে যদি আমি এটাকে হরাইজন্টাল করে দিই। যদি জায়গা না থাকে তখন সে নিচে নেমে আসবে, বাট ভার্টিক্যাল যদি আমি দিয়ে দিই দেখেন সরাসরি কিন্তু সে নিচে নেমে গিয়েছে। ওকে, আচ্ছা আমি তাহলে এটাকে আবার হরাইজন্টাল করছি। আচ্ছা আমি আর একটু কাজ করি, এটাকে আমি লেআউটটাকে করি, গ্র্যাভিটি দিয়ে চেঞ্জ করে দিই। সো লেআউট গ্র্যাভিটি দিয়ে আমি যেটা করছি এটাকে সেন্টার আনার চেষ্টা করি। সো এটা দেখেন এখন এখন সেন্টারে চলে এসেছে। সো আমরা যদি এটাকে একটু ফাঁকা ঝাঁকা করতে চাই তাহলে খুব সিম্পল আমরা যেটা করতে পারি, এটার মধ্যে আমরা দিতে পারি একটু রাইট মার্জিন রাইট মার্জিন আমরা দিতে পারি 5 SP বা 5 DP। আচ্ছা স্যার, ওকে, সো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা বেশ কিছু লিনিয়ার লেআউটে কিছু কাজ করলাম। তো আপাতত আমি এই লিনিয়ার লেআউটের সবগুলো কাজকে অফ করে রাখছি। অফ করে রেখে আমরা কিছুটা কোডিংয়ের কাজ দেখব। এখন তো শুধুমাত্র আমরা XML নিয়ে কাজ করলাম, এখন আমরা কিছু কোডিং নিয়ে কাজ করব এবং আমরা মাল্টিপল অ্যাক্টিভিটি নিয়ে কিভাবে কাজ করতে হয় সেই যে ব্যাপারগুলো সম্বন্ধে আমি জানবো। সো এইটা করার জন্য আমি শুরুতে যে কাজটা করব, আমি দুইটা বাটন বানিয়ে নেব, জাস্ট সিম্পল দুইটা বাটন বানাবো। সো আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে বাটন লিখলাম, বাটন চলে এসেছে। তো আমি উইডটা দিতে যাচ্ছি ম্যাচ প্যারেন্ট, আর এটাকে দিতে যাচ্ছি র্যাপ কনটেক্সট দেখাচ্ছে। আমি এটা টেক্সট দিয়ে দিচ্ছি, মানে বাটনের নামটা কি, তো এখানে কোনো নাম তো নাই, লিখে দেয়নি। সো আমি এখানে ম্যানুয়ালি আমি লিখে দিচ্ছি, আমি দিচ্ছি ACTIVITY অ্যাক্টিভিটি 2। ওকে, তারপর এটাকে আমি দিলাম শেষ করে। আমরা চাইলে কিন্তু লেখাটাকে বড় ছোট কালার টালার অনেক কিছু করতে পারি, যেমন সে টেক্সট সাইজ যদি দেই, টেক্সট সাইজ আমি দিচ্ছি সে 14 or 16 SP। আমি যদি এটাকে স্টাইল চেঞ্জ করতে চাই, সো টেক্সট স্টাইল চলে এসেছে। সো আমি এটাকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন অনেক বোল্ড করতে পারলাম। সো বোল্ড করে নিলাম, সো হয়ে গেল বোল্ড, ডান। সো আমি একটা আইডি নিতে হবে অবশ্যই, যেহেতু আমরা এবার এটাকে নিয়ে প্রোগ্রাম করব, কারণ প্রোগ্রামকে বোঝাতে হবে এই বাটনটা কি বা এই বাটনটাকে ডাকতে হবে। সো যার জন্য আমি একটা আইডি নিয়ে নেব, যে কোনো জায়গায় নিলেই হয়, তবে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে শুরুতে আইডিটা নিয়ে নেওয়া। এই জন্য আমি শুরুতেই নিচ্ছি আইডি এমন @ এরকম একটা নিয়ে নেব, নিয়ে জাস্ট এটা আমি নাম দিচ্ছি BTN 1, এবং আমি এটাকে একটু কপি করে নিচ্ছি, এখানেই পেস্ট করছি, এটাকে আমি দিচ্ছি BTN 2। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটাকে দেখা যাচ্ছে না, না দেখতে পারার কারণ হচ্ছে এই দুইটাই একই জায়গায় চলে এসেছে, তার মানে এটার নিচেই অ্যাক্টিভিটি 1টাও আছে। আমি এটাকে 1 করে নিই, ওইটাকে 2 করলাম। হ্যাঁ, সো এটার নিচে ওই বাটনটা আছে। সো দুইটা, এই বাটনটাকে ভিজিবল করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমি একটা মার্জিন ইউজ করতে পারি, আর আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে গিয়ে বটম, লাস্ট বেসলাইন, প্যাডিং, অ্যালাইনমেন্ট, এন্ড অফ আইডি, এন্ড অফ লেআউট, অ্যালাইনমেন্ট, এন্ড আইডি অনেকগুলো নাম আছে, আমি জাস্ট একটু চেক করে নিই কোন নামটা এটা। এন্ড অফ ড্রয়েবল, প্যাডিং, লেআউট, অ্যালাইনমেন্ট, এন্ড আইডি BTN 1। আচ্ছা, এটা দিয়ে আমি বলে দিলাম এটার এন্ডে এটা থাকবে, কিন্তু এটা এন্ডের থেকে এটা বের হলো না কেন? রিলেটিভ লেআউট নিয়েছি, ম্যাচ প্যারেন্ট নিয়েছি, ওকে,
end of btn1 আচ্ছা যাই হোক, এখানে একটা নাম আছে, আমি একটু দেখবো, দেখে আমি জানাচ্ছি। নামটা মাথায় আসতেছে না, কিছু একটা এন্ড অফ টাইমে কিছু একটা। তো শুরুতে আমি যেটা করলাম জাস্ট, তাহলে এখানে আমি একটু মার্জিন দিয়ে দিচ্ছি জাস্ট আপাতত কাজ করার জন্য। টপ মার্জিন দিয়ে দিচ্ছি আমি এখানে 10 ডিপি। ওয়াল্লা 10-এ তো কিছুই নামেনি, আমি একটু বাড়ায় দিই, 40 দিয়ে দিই। হ্যাঁ এবার নেমেছে, ফাইন। সো দুইটা অ্যাক্টিভিটি আমরা এখানে পেয়ে গিয়েছি। আমরা যদি চাই এগুলো কালারগুলোকে আমরা কোড দিয়ে চেঞ্জ করতে পারবো। সেখান থেকে আমি যদি কালার চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ড, সো এখানে কালার আসবে, আমি হ্যাশ কোড দিয়ে কালার দিতে পারি চাইলে। এফ দিলাম, এফ। সো আমরা যদি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিই, এবার আমি এরকম একটা কালার, পচা কালার, এটাও পচা। আচ্ছা রাখলাম, এটাই পচাটাই রাখলাম। আচ্ছা এটা একটা কালার দিয়ে দিলাম, যদিও না ব্যাকগ্রাউন্ড কালারটা এবার আমরা না দিই, আমরা এটাকে আবার মুছি, ফরগ্রাউন্ড কালার হবে এটা। না এটা হয়নি, আচ্ছা যাই হোক, আমরা যেটা করতেছি আপাতত বাটনের কাজটা করে, ডিজাইন একটু পরে দেখবো এটা নিয়ে আমরা। আচ্ছা সো দুইটা বাটন আমরা নিলাম, দুইটা বাটনের আমরা দুইটা আইডি দিয়ে দিলাম। একটা আইডি দিলাম btn2, একটা আইডি দিলাম আমরা btn1। তা আমরা চাচ্ছি যখন আমরা একটা বাটন দিলে, একটা আইডি দিলে হয়তো অ্যাক্টিভিটি 2-তে যখন আমরা ক্লিক করব তখন এটা অ্যাক্টিভিটি 2-তে চলে যাবে। আবার অ্যাক্টিভিটি 1-এ যদি ক্লিক করি, তাহলে 1 নিয়ে যদি আমরা কোনো একটা অ্যাক্টিভিটি বানিয়ে ফেলি, তখন সেটাতে ফেরত আসবে। তাহলে আমরা দেখতে চাচ্ছি যে একটা বাটনকে আমরা কীভাবে লাইভ করব, এবং একটা বাটনকে কাজ করানোর জন্য কি পরিমাণ কোড আমাদের এখানে দরকার হবে, সেই কোডটা আমরা এখানে লিখব। ওকে, তো যেহেতু আমাদের অ্যাক্টিভিটি মাত্র একটাই, এই জন্য আমি কোডটাকে ওপেন করে নিলাম। কোডটাকে ওপেন করে নিয়ে শুরুতে আমাকে যেটা করতে হবে, আমরা জানি যেহেতু আমরা জাভা কোড করতেছি, কোনো ভ্যারিয়েবল নিতে হলে অবশ্যই তার আগে তার টাইপটাকে বলে দিতে হবে, যেটা কি টাইপের। যেমন আমরা লিখতাম আগে ইন্টিজার, স্ট্রিং, ফ্লোট, ডাবল, সামথিং লাইক দ্যাট। সো এইখানেও ঠিক তার টাইপগুলোকে বলে দিতে হবে। তো এখানে যেহেতু আমরা বাটন নিয়েছি, তো এটার টাইপটা হচ্ছে বাটন। সো আমি লিখছি বিইউ, প্রাইভেট লিখতে হবে কি, সো এই যে বাটন চলে আসলো, জাভা AWT না, অ্যান্ড্রয়েড উইজেট থেকে আমরা বাটনটাকে নিয়ে নিলাম। নিয়ে এখানে আমরা ভেরিয়েবলগুলো লিখবো btn1, btn2, অ্যান্ড দেন সেমিকোলন দিয়ে বন্ধ। কিন্তু রেড কালার করছে কেন? ওহো, আমরা ভুল জায়গায় লিখতেছিলাম, দূর। আমরা লিখবো এটা ক্লাসের ভিতরে, আমি ক্লাসের বাইরে যা লিখতেছি, তাই তো রেড কালার করছে। সো ক্লাসের ভিতরে আমরা লিখে ফেললাম, বাটন আমরা এখান থেকে নিয়ে নিলাম। সো ডান। সো দুইটা বাটন আমাদের এখানে চলে আসলো। তার মানে যতগুলো ভ্যারিয়েবল আমরা নিব, এই নামটা কিন্তু ওটার সাথে আমি মিলিয়ে রেখেছি এই কারণেই, যেন আমরা ওটার সাথে ম্যাচ করাতে পারি। এমন যদি আমরা লিখতাম যে এখানে এ, এখানে বি, তাতে কোনো সমস্যা হতো না। কেননা কারণ ওইখানের নাম ওইখানে থাকবে, এইখানের নাম এখানে থাকবে, আমরা জাস্ট দুইটা নামকে একত্রিত করব। আর একই রকম রাখলাম এই কারণে যেন আমাদের বুঝতে সুবিধা হয় আমরা কার জন্য কোড লিখছি। এবার আমি কোডগুলোকে অ্যালাইভ করব, মানে এই বাটনগুলোকে এবার রেজিস্টার করব। সো রেজিস্টার করার জন্য আমাকে যেটা করতে হবে, btn একে কল করতে হবে, btn1 ইকুয়ালস টু, তার মানে আমি বোঝাতে চাচ্ছি এই btn1 মানে কি সেটা আমি ওকে বলে দিতে চাচ্ছি। সো এটাকে বলে দিতে হলে আমাকে বলতে হবে ফাইন্ড ভিউ বাই আইডি। আমরা জাভাস্ক্রিপ্ট এভাবে করতাম, ফাইন্ড বাই আইডি, ফাইন্ড বাই নেম, এইভাবে। ঠিক আমরা এখানে লিখবো ফাইন্ড ভিউ বাই আইডি। তো এটা আমরা কীভাবে খুঁজবো, কোথায় খুঁজবো? আমি বলেছি এটা আমাদেরকে খুঁজতে হবে রিসোর্স থেকে। তো বড় হাতের আর ডট ছোট হাতের আইডি ডট btn1, এই তো চলে এসেছে। আমি আবারও বলছি, এই btn1 আর এই btn1 দুইটা কিন্তু সেম না, এখন সেম হয়ে গিয়েছে। দেখেন এটা আসছে কোত্থেকে, আমি যখন কন্ট্রোল ধরে এটাতে ক্লিক করছি, ও আমাকে দেখাচ্ছে এটা হচ্ছে এখানকার। আর কন্ট্রোল ধরে যখন আমি এটাতে ক্লিক করছি, দেখেন ও আমাকে দেখাচ্ছে তোমার এই btn কিন্তু এই ডিজাইনের btn। সো এই দুইটাকে আমি জাস্ট এখন রেজিস্টার করে নিলাম এখানে, সেম অ্যাজ আমি ওইটাকেও রেজিস্টার করে নেব।
আমি জাস্ট ডুপ্লিকেট করে নিলাম, কন্ট্রোল ডি প্রেস করে এখানে 2 লিখব, আবার এইখানেও 2 লিখে দিব। তার মানে হচ্ছে আমার দুইটা বাটন, ডিজাইনের দুইটা বাটন কোডের মধ্যে অলরেডি আমি রেজিস্টার করে ফেলেছি। এখন শুধুমাত্র যদি আমি কোড লিখি তাতে আমার এটা কাজ করবে। আচ্ছা, তো যেহেতু আমাদের বাটন রেজিস্টার করা শেষ, আমাদের যেহেতু প্ল্যান আমরা আরেকটা অ্যাক্টিভিটিতে মুভ করব বা জাম্প করব, তো আরেকটা অ্যাক্টিভিটি আমাদের তাহলে অবশ্যই বানাতে হবে। তাহলে আমরা শুরুতে আগে সেই অ্যাক্টিভিটিটাকে বানিয়ে নিই। সো কীভাবে বানাবো, আমরা অ্যাপে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমরা নিউতে আসব, নিউতে এসে এখান থেকে আমরা চলে যাব অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটি থেকে আমরা খুঁজে নিব আমরা যে অ্যাক্টিভিটিটা ইউজ করতে চাই। তো আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে এমটি অ্যাক্টিভিটি। সো আমি এমটি অ্যাক্টিভিটিটা ক্লিক করলাম, ক্লিক করার পরে সে আমাকে নাম দিতে বলছে। সো আমি একটা নাম দিয়ে দিচ্ছি, এটা নাম দিচ্ছি সে সেকেন্ড। এবং দেখেন সে আমার জন্য একটা লেআউট বানিয়ে ফেলছে, বলতেছে তোমার যে লেআউট হবে সেটার নাম হবে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর লেআউট, এবং এটা কোন প্যাকেজে যাবে সেটা আমাকে দেখিয়ে দিচ্ছে। এটা কি ধরনের জাভা মানে ফাইল হবে, জাভা হবে না কটলিন হবে, সো সেটাও আমাকে দেখিয়ে দিচ্ছে। এবং এটা টার্গেট সোর্স সেট হচ্ছে মেইনের মধ্যে চলে যাবে। ওকে ফাইন, সো আমি ফিনিশ করে দিলাম। ফিনিশ করে দেওয়ার সাথে সাথেই দেখেন এখানে একটা জাভা ক্লাস ওপেন হয়ে গিয়েছে, আর লেআউটে আরেকটা লেআউট এসেছে, যে লেআউটটা এরকম ফাঁকা, এবং এটাকে গ্রেডেল প্রসেস করতেছে। দেখেন এখনো বিল্ড হচ্ছে, যেহেতু নতুন একটা ফাইল নিয়েছি এটার জন্য কিছু জিনিস বিল্ড করা, কিছু লাইব্রেরি এখানে অ্যাটাচ করবে। তো যে অ্যাটাচের কাজটা এখানে এই নিচে চলছে, যার কারণে যেখানে লেখা আছে গ্রেডেল প্রজেক্ট সিঙ্ক্রোনাইজ করা হচ্ছে এখনো। সো সিঙ্ক্রোনাইজ হতে থাকুক, এই ফাঁকে শুধুমাত্র আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই লেআউটের নামটাকে আমি একটু রিলেটিভ লেআউট করে দিলাম, আর মাঝখানে শুধু একটা টেক্সট নিলাম বোঝার জন্য যে আসলে আমাদের লেখাগুলো বা আমাদের লেআউটটা যখন চেঞ্জ হচ্ছে তখন আমরা প্রপার জায়গায় যাচ্ছে কিনা। সো উইথ আমি নিচ্ছি ম্যাচ প্যারেন্ট, আর হাইট নিচ্ছি আমি র্যাপ কনটেক্সট নিয়ে এটাকে আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে জাস্ট এটার মধ্যে আমি একটা টেক্সট নিয়ে নিই, যে টেক্সটটা আমাদের একটা টেক্সট লেখা আছে সম্ভবত, ওই টেক্সটটা আমরা এখানে নিয়ে নিলাম। স্ট্রিং ইমরান নাম ছিল মনে হয় আমাদের এটা, সো আমরা এটা নিয়ে নিয়েছি। ফাইন, সো আমরা যা দেখছি এটা দেখতে কেমন লাগে, এটা দেখতে এমন লাগছে। ওকে, এতটুকুই থাকুক। আমাদের মেন কাজ তো আসলে শুধুমাত্র জাম্প করা। সো আমরা শুধু দেখবো যে আমরা এখান থেকে জাম্প করে ওখানে যেতে পারছি কি না। সো যেটা করব, এবার আমি কোড লেখা শুরু করছি। সো আমরা যেটা করছি, আমরা এখানে এবার এই বাটনগুলোকে অ্যালাইভ করব। আমি শুরুতে শুধুমাত্র বিটিএন 2-কে অ্যালাইভ করব, কারণ বিটিএন 1-কে এখন অ্যালাইভ করার সময় হয়নি, শুধুমাত্র একটাকে আমি অ্যালাইভ করব। সো একটা বাটনকে অ্যালাইভ করার জন্য আমাকে যেটা করতে হবে, এই বাটনের নামটা লিখতে হবে BTN2 ডট। আমরা জানি একটা বাটনকে কাজ করার জন্য আমাদের লিসেনার অ্যাড করতে হয়, যেটা আমরা সুইং প্রজেক্টে অ্যাড করেছি। তো ঠিক এই সুইং প্রজেক্টের মতো আমাদের এখানে একটা লিসেনার অ্যাড করতে হবে, যে লিসেনারটার নাম হচ্ছে অন ক্লিক লিসেনার। মানে এটার মধ্যে কি ক্লিক হলে কি অ্যাক্টিভিটিস হবে সেইটা আমরা এখান থেকে ডিফাইন করব। সো অন ক্লিক লিসেনারের জন্য আমরা যেটা করছি, আমরা লিখছি অন CLICK ক্লিক। এই যে অন ক্লিক লিসেনার চলে এসেছে, অন ক্লিক লিসেনার, এই যে এটা লাগবে আমাদের সেট অন ক্লিক লিসেনার। সো আমরা এটা নিয়ে নিলাম, নিয়ে এবার আমরা যেটা করছি খেয়াল করবেন, আমি এই ব্র্যাকেটের মধ্যেই লিখছি নিউ লিখে আমি যেটা করছি কন্ট্রোল ধরে একটা স্পেস বার দিচ্ছি। সো আমাকে এখানে কি দেখাচ্ছে, ভিউ অন ক্লিক লিস্ট এরকম কিছু একটা দেখাচ্ছে। আমি জাস্ট এটাকে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে দেখেন সে আমাকে কি করছে, একটা মেথড লিখে দিল, এটার মধ্যে একটা মেথডকে ওভাররাইড করে দিল, যে মেথডের নাম হচ্ছে অন ক্লিক। তার মানে এই বাটনটার মধ্যে ক্লিক হলে সে কি ধরনের অ্যাক্টিভিটি করবে সেই কথাটা আমরা এবার জাস্ট এখানে বলে দিব, বলে দিলেই সে ওটার মতো করে কাজ করবে। সো আমি কোডটা একবার লিখছি, লিখে এটাকে আমি আবারও লিখে দিচ্ছি, লিখে আমি আবার আরেকবার বকবক করবো যে এটাতে আমি কি লিখলাম। তো খুব সিম্পল, আমি কিছু কথা বলে যাচ্ছি। সো আমাদের যে কাজটা করতে হবে, একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যাওয়ার জন্য আমাদের একটা লাইব্রেরির সাহায্য নিতে হবে, যে লাইব্রেরিটার নাম হচ্ছে ইনটেন্ট। ইনটেন্টের কাজই হচ্ছে কেবল আমরা যখন ক্লিক করব বা কোনো একটা কমান্ড দিব, ওর কাজ হচ্ছে শুধুমাত্র অ্যাক্টিভিটি থেকে অ্যাক্টিভিটি চেঞ্জ করা, মানে কোথা থেকে কোথায় যাবে এই রেকর্ডটা তার কাছে সে জমা করে রাখবে। সো আমি এখানে সেই অ্যাক্টিভিটিটা এখানে কল করছি, মানে সেই লাইব্রেরিটাকে কল করছি ইনটেন্ট। এই যে চলে এসেছে শুরুতে ইনটেন্ট, এটা android.content থেকে আমরা নিব, একটা ভেরিয়েবল নিব আমরা যেভাবে নেই। সো নিয়ে নিলাম একটা ভেরিয়েবল ইনটেন্ট। তারপর আমরা ঠিক যেভাবে লিখতাম নিউ লিখে এটাকে অবজেক্ট বানাতাম, ঠিক সেই কাজটাই করব।
এখানে আমরা এটা আটকে দিলাম। আটকে দিয়ে যে কাজটা আমরা করব, এই ব্র্যাকেটটার মধ্যে আমরা ওকে দিয়ে দিব, আমরা এটাকে আর বড় করব না। তো এই ব্র্যাকেটটার মধ্যে আমাকে যেটা দিতে হবে, প্রথমে আমাকে বলতে হবে থেকে কোথায় যাচ্ছি, তার মানে শুরুতে বলতে হবে আমি কোথায় আছি এইটা, আর তারপর আমাকে বলতে হবে আমি কোথায় যাচ্ছি। তো কোথায় আছি এইটা করার জন্য আমরা অনেক সময় আগে যেটা করতাম, মানে আগে যেটা করতে হতো সেটা হচ্ছে আমরা এই ক্লাসের নামটা লিখে দিতাম, এই নামটা। সো আমি এটা লিখে একবার দেখাচ্ছি, এটা লিখলে কীভাবে লিখতে হবে। মেন অ্যাক্টিভিটি আমরা তখন দিতাম ডট দিস, মানে বুঝাতাম এই অ্যাক্টিভিটিটাকে আমরা মিন করছি। আচ্ছা, এখন যেহেতু একটা আধুনিক হয়ে গেছে এই কোডগুলো, এটা আগের কোড ছিল অনেক, এখন আমরা লিখবো জাস্ট গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট। তার মানে সে নিজে নিজে বুঝে নিবে সে কোথায় আছে, এটা হচ্ছে ডাইনামিক স্টাইল। হ্যাঁ, আর এবার আমরা বলবো আমরা কোথায় যেতে চাই। সো কোথায় যেতে চাই, আমরা যেতে চাই এই যে সেকেন্ড এই অ্যাক্টিভিটিটার মধ্যে। সো জাস্ট এই ক্লাসের নামটা আমি এখানে লিখে দিচ্ছি শুধুমাত্র। সো SEC ওই যে চলে এসেছে দেখেন, সেকেন্ড ডট আমরা এখানে লিখবো ক্লাস। তার মানে আমরা বলছি এইখান থেকে যখন এই ক্লিকটা হবে তখন তুমি সেকেন্ড ডট ক্লাস এটার মধ্যে চলে যাবা। আচ্ছা, সো এতটুকু আমরা রেজিস্টার করলাম। এবার আমাদেরকে যেটা করতে হবে এটাকে অ্যালাইভ করে দিতে হবে ইন্টেন্টটাকে। সো ইন্টেন্টটাকে আমরা অ্যালাইভ করবো কীভাবে, ইন্টেন্ট না স্টার্ট অ্যাক্টিভিটি আর ভিতরে আমরা দিয়ে দেবো ইন্টেন্ট। তার মানে আমার একটা বাটনের কাজ করানো কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে অলরেডি। এবার আমি যেটা করব, আমি হোল প্রজেক্টটাকে একবার রান করব, রান করে দেখি আসলে কি হয়। সো রান করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমরা এখানে ক্লিক করলাম। সো ক্লিক করার সাথে সাথে আমার এখানে ডিভাইস দেখাচ্ছে, আমি আগে থেকে ডিভাইস সেট করে রেখেছিলাম যার কারণে এখানে ডিভাইসগুলো দেখাচ্ছে। সো ওই ডিভাইসটাকে এখন অন করবে, এখানে দেখাচ্ছে স্টার্ট ADV, মানে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস অন করছে। সো এখানে কিছু এরর দিচ্ছে, দেখ আমি এখানে ডিভাইসটাকে অন করার জন্য ওয়েট করব। দেখেন এটা মোবাইল ফোন আমাদের সামনে অন হচ্ছে, ডিভাইস অলরেডি অন হয়ে গিয়েছে আমাদের সামনে। আমরা দেখছি আমাদের অ্যাপটা ইনস্টল হচ্ছে, যেখানে ইনস্টল দেখাচ্ছে। সো ইনস্টলের জন্য কিছুটা সময় দিতে হবে, কজ পুরো এই অ্যাপটাকে মোবাইলটার মধ্যে ইনস্টল করবে। অলরেডি লঞ্চ অ্যাক্টিভিটি দেখাচ্ছে, সো এটা অন হচ্ছে। দেখি অন হওয়ার পর কি দেখায় আমাদের। ওকে ফাইন, সো আমরা যা বানিয়েছিলাম তাই আমাদের সামনে দেখাচ্ছে। আমরা 2 নাম্বার যে বাটনটা ছিল, মানে বাটন অ্যাক্টিভিটি 2 নামে যে বাটনটা ছিল সেইটাকে আমরা অ্যাক্টিভ করেছি। তো আমি একটু ক্লিক করে দেখব যে আমার এখানে ক্লিক করলে কোনো কাজ হয় কি না আদৌ। সো এটা ক্লিক করেই ফেললাম। ওয়াও, সো ক্লিক করার সাথে সাথে আমি দেখছি যে আমার এই অ্যাক্টিভিটিটা একটা থেকে আরেকটাতে মুভ করছে। তার মানে আমি কিন্তু সাকসেসফুলি কাজটা কমপ্লিট করতে পারলাম। আমি যদি আগের অ্যাক্টিভিটিতে চলে যেতে চাই তাহলে ব্যাক বাটনে ক্লিক করলেই সেটা আগের অ্যাক্টিভিটিতে চলে আসবে। তার মানে হচ্ছে কি, আমরা কিন্তু খুব সহজে দেখতে পেলাম যে একটা বাটনকে কাজ করিয়ে কিভাবে আমরা অ্যাক্টিভিটি চেঞ্জ করতে পারি সেটা আমরা দেখলাম। জাস্ট 2-1 লাইনের কোড, খুব ইজি কোড।